আসন্ন বিধানসভা নির্বাচন, কিন্তু ভোট কবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপ্রিম নির্দেশে 28শে ফেব্রুয়ারি কার্যত অসম্ভব চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু ভোটার তালিকা না প্রকাশ হলে তো ভোট পিছবে। আর এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। হ্যাঁ, 50,000 জওয়ান তারা রাজ্যে আসছেন ভোট ঘোষণার আগেই। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কবে থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? দেখো, ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 1 মার্চ প্রথম পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং তারপর দ্বিতীয় পর্যায়ে 10ই মার্চ আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারকে তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবারই যেটা প্রশ্ন আসে, কি কারণে এই কেন্দ্রীয় বাহিনী? প্রথমত তুমি জানো যে এসআইআর এর পর 28 তারিখ একটি তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং জাতীয় নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করবে। তারপর রাজ্যের বিধানসভা নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে, তেমনটাই সম্ভাবনা এখনো রয়েছে। ফলত এই এসআইআর এর তালিকা প্রকাশ এবং তারপরে রাজ্যের বিধানসভা নির্ঘণ্ট প্রকাশ, এই সময়সীমার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে নির্বাচন কমিশন। দ্বিতীয়ত, যেটা আমরা আগেই জানিয়েছিলাম যে এসআইআর এর শুনানি চলাকালীন বেশ কয়েকটি শুনানি কেন্দ্রে ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা, এই ধরনের ঘটনা সাক্ষী থেকেছে নির্বাচন কমিশন, যা রীতিমতো সুপ্রিম কোর্টকে জানিয়েছিল নির্বাচন কমিশন, এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজিপিকে পর্যন্ত শোকজ করেছে নির্বাচন কমিশন। তাই নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। আবারও বলছি, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 10 তারিখের মধ্যেই। এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, কোন কোন জেলায় কত পরিমাণ বাহিনী মোতায়েন হবে, সেটা নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমরাজ, একই সঙ্গে জানতে চাইবো, ভোট ঘোষণার আগে বাহিনী মোতায়েনের নজির কি আছে? দেখো, এর আগেও 2024-এর লোকসভা নির্বাচনের আগেও বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু বিধানসভা ভোটের আগে বাহিনী মোতায়েন এই নজিরও রয়েছে। কিন্তু এবারে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। 480 কোম্পানি, এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই 480 কোম্পানি বাহিনী মোতায়েন বিধানসভা নির্ঘণ্ট প্রকাশের আগেই করে দেওয়া হচ্ছে। 10 তারিখের মধ্যেই 480 কোম্পানি বাহিনী এ রাজ্যে মোতায়েন হয়ে যাচ্ছে, এবং এই 480 কোম্পানি বাহিনী যে রাজ্যের যে মূলত স্পর্শকাতর অঞ্চলগুলি রয়েছে, যেগুলিকে নির্বাচন কমিশন ভালনারেবল অঞ্চল বলে ইতিমধ্যেই চিহ্নিত করেছে, সেইখানে এই বাহিনী মোতায়েন করা হবে। তারা ভোটারদের কনফিডেন্স বাড়ানো, পাশাপাশি এরিয়া ডমিনেশন এবং ইভিএম এর নিরাপত্তা, এই 3টি কাজ তারা করবেন। কিন্তু ভোটারদের কনফিডেন্স ও এরিয়া ডমিনেশন, এই কাজগুলি তারা করবেন মূলত রাজ্যের যে স্পর্শকাতর অঞ্চলগুলি রয়েছে, যেগুলি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে, যে জায়গাগুলিকে তারা মনে করছে যে ভোটের সময় বা তার আগে অশান্তি তৈরি হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে, সেই জায়গাগুলিতেই এই বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ইতিমধ্যেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্য স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বাহিনী মোতায়েনের বাহিনী আসা শুরু করবে আর 3 থেকে 4 দিনের মধ্যেই। কিন্তু এই বাহিনী কোথায় কোথায় যাবে, কিভাবে কাজ করবে, সেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজির মধ্যে একটি বৈঠক হবে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন বাহিনীর এজেন্সির প্রতিনিধিরাও থাকবেন, বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরাও থাকবেন। তারা মিলে একটি বৈঠক হবে এবং সেই বৈঠক তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। একেবারে সোমরাজ, ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কত বড় বাহিনী পাঠিয়েছিল, আমার মনে হয় এবার শুধু কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে ওই কদিন আগে রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধ হচ্ছিল, ওখান থেকে স্পেশাল বাহিনী নিয়ে আসুক। আর নইলে আরো ভালো হয়, কদিন আগে ভেনেজুয়েলাকে আক্রমণ করেছিল আমেরিকা, স্পেশাল কমান্ডো ফোর্স পাঠিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে আমেরিকা তুলে এনেছিল, ওই বাহিনীকে নিয়ে আসুক। আর রাষ্ট্রপতির শান্তি রক্ষা বাহিনী, তাতো বিজেপির ঘর ডুবে আসবে না, কারণ ইলেকশনে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এই মানুষের রায় চতুর্থবার মামাটি মানুষের সরকার
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এই সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের বাঙালি কিভাবে খুন হয়েছে শুধু বিজেপি করার অপরাধে তৃণমূলের হাতে। গত 21 সালের নির্বাচনের পরে আমাদের সদস্য সমর্থক 250-র ওপর তারা খুন হয়ে গেলেন। আমাদের সদস্য সমর্থকদের প্রায় 1500 বাড়ি জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমরা টিকে আছি, আমরা লড়ে যাচ্ছি। এই রাজ্যে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছি, বিজেপি দাঁড়িয়ে আছে, কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়। নির্বাচন কমিশন কেন ডাকছেন সেটা নির্বাচন কমিশন জানে এবং বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে। হবে, ভোট হবে। মতুয়া অধ্যুষিত জেলায় এখনো পর্যন্ত সব থেকে বেশি নামবাদ, এখনো পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে যে এসআইআর এর নামবাদ 6 লক্ষ। হ্যাঁ, মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নামবাদ। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত নামবাদ 6 লক্ষ। নদিয়া উত্তর 24 পরগনা থেকেই প্রায় 3 লক্ষ নাম বাদ গেছে বলেই কমিশন সূত্রে খবর। উত্তর 24 পরগনায় বাদ 1,88,000। নদিয়া উত্তর 24 পরগনা থেকেই প্রায় 3 লক্ষ নাম বাদ গেছে বলে কমিশন সূত্রে খবর। উত্তর 24 পরগনায় বাদ 1,88,000। উত্তর 24 পরগনায় বাদ 1,88,000। নদিয়া এসআইআর শুনানির পর বাদ 1 লক্ষের বেশি। এসআইআরে এখনো পর্যন্ত যে তথ্য আপনাদের দিলাম যে সব থেকে বেশি নামবাদ মতুয়া অধ্যুষিত জেলায়, আর এতেই কি ক্ষোভ। তড়িঘড়ি সিএ কমিটি গঠন স্বরাষ্ট্র মন্ত্রকের। সিএ কমিটি গঠন, এসআইআরে মতুয়া ক্ষোভে সিএ দাওয়াই। মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নামবাদ। এসআইআর ক্ষোভ সামলাতে তড়িঘড়ি সিএ কমিটি। ভোটের আগে সিএ বাস্তবায়নে তৎপরতা কেন্দ্রের। সিএ কার্যকরে বিশেষ কমিটি গঠন স্বরাষ্ট্র মন্ত্রকের। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এসআইআর নিয়ে যে মতুয়াদের ক্ষোভ তার সামলাতেই কি ভোটের আগে সিএ কমিটি গঠন? একেবারেই দেখো, যে ক্ষোভ বারবার করে উঠে আসছে যে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে, তার কারণ সিএর অধীনে তাদের নাগরিকত্ব পাওয়ার যে প্রসেস সেটা থমকে আছে এবং সেটা কিন্তু রাজনৈতিকভাবেও বিজেপিকে যথেষ্টই চাপে ফেলেছিল। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে মতুয়া এলাকার বা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর তিনি ব্যক্তিগতভাবে অমিত শাহর সঙ্গে কথাও বলেছিলেন এই বিষয়টা নিয়ে, যাতে এই প্রবলেমটা সলভ করা যায় এবং সেই জন্যই তড়িঘড়ি এই এম্পাওয়ার্ড কমিটি গঠন। এবং শুধু এম্পাওয়ার্ড কমিটি গঠনই নয়, এই কমিটির গোটা ফরমেশন এবং এই কমিটি কিভাবে কাজ করছে সেই সমস্ত বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সেন্সাস অপারেশনসের দায়িত্বে থাকা ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল এবং কমিটির সদস্য হিসেবে থাকবেন আইবি ডেপুটি সেক্রেটারি এবং FRROর মনোনীত আধিকারিক, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের আধিকারিক এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তারা এই মিটিংয়ে যোগ দিতে পারবেন। এবং এই কমিটির যে দায়িত্বটা হবে, তারা দ্রুত যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই সমস্যার যে জায়গা, অর্থাৎ যে সমস্ত ক্লেম জমা পড়েছে সেই সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। এখনো পর্যন্ত যা খবর, রাজ্যের মতুয়া অধ্যুষিত 2 জেলাতে এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ গেছে। এই পরিস্থিতি রাজ্যে সিএ কার্যকরী কমিটি গঠন করলো কেন্দ্র, কিভাবে দেখছেন? দেখুন, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া। এখন অব্দি একটাও রোহিঙ্গাকে দেখা যায়নি, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি। এবং এই সংখ্যাটার 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ প্রায় 20 লক্ষের কাছাকাছি মানুষ যারা মতুয়া হওয়ার অপরাধে ভক্ত, পাগল, দলপতি
গোসাই, তপশিলি, জাতি উপজাতির প্রান্তিক মানুষ যারা শরণার্থী, যারা ওপার বাংলা থেকে এসছেন, নির্যাতনের শিকার হয়ে এদেশের ন্যাচারাল প্রসেসের নাগরিক হয়েছেন, এদের ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ডকুমেন্ট রয়েছে, তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছেন, শান্তনু ঠাকুরকে মন্ত্রী বানিয়েছেন, একের পর এক বিধায়ক জিতিয়েছেন রানাঘাট, বনগাঁ, বাগদা, চাকদা এইসব অঞ্চল থেকে বিজেপির প্রতীকে। আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। যখন নদিয়ায় তাহেরপুরে মোদিজি সভা করতে যাচ্ছেন, সেখানে মতুয়ারা ফ্লেক্স লাগাচ্ছে গো ব্যাক মোদি। ভারতবর্ষের মধ্যে প্রথম নরেন্দ্র মোদীকে গো ব্যাক দেখতে হচ্ছে খোদ মতুয়া করে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো যে কার্যত আমরা যে অভিযোগ করেছিলাম যে এর ফলে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। আজকে অসীম সরকারকে কেন বলতে হয়েছে, সুব্রত ঠাকুরকে কেন গ্রুপ ত্যাগ করতে হয়েছে, অসীম সরকারকে ধন্যবাদ। বলতে হয়েছে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ দা, এসআইআর এ নামবাদের আশঙ্কা করছেন মতুয়ারা, প্রতিবাদও এসেছে। এই প্রেক্ষাপটে ভোটের আগে সিএ কমিটিকে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে? কোন রকম কেউ প্রতিবাদ করেননি, কেন কারোরই নাম বাদ যাবে না। বিভ্রান্তি ছড়িয়েছে তৃণমূল। সকাল থেকে একটা বিভ্রান্তিকর খবর দেখি বিভিন্ন চ্যানেলে তৃণমূলের নেতা মন্ত্রীরা চালিয়ে যাচ্ছেন। আহারে কি দুঃখ রে, কত কষ্ট রে, মতুয়াদের জন্য এই দুঃখ কষ্ট একটা ব্যাপার গতকাল থেকে আজকে চালু আছে। যখন দেখা গেছে মতুয়া, নমশূদ্র সহ সমস্ত উদ্বাস্তের নাম ইনক্লুশন হতে চলেছে, এবং বাংলাদেশ থেকে আসা যারা জিহাদি মুসলিম তাদের নাম বাদ যাবে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, শরণার্থীদের নাম থাকবে। তৃণমূল কংগ্রেস যেসব বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সেগুলো সফল হবে না। 20 তারিখে দাঁড়িয়ে 28 তারিখে কি হবে এই নিয়ে ভবিষ্যৎবাণী করা যারা পক্ষপাতী তাদের সঙ্গে আমি নেই। 28 তারিখে নির্বাচকদের তালিকা হাতে আসুক, তারপরে দেখা যাবে কাদের নাম বাদ গেছে আর কাদের নাম আছে। যারা আজকে এই ধরনের কুমিরের কান্না কাঁদছেন তারা এতদিন কি করেছেন মতুয়াদের জন্য? ধন্যবাদ। রাজ্যে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে আজ দুপুরেই বৈঠক। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি হাইকোর্টের, এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো আজ এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব, ডিজি, সিও সহ অন্যরা। চুক্তিগত বিভ্রাট সংক্রান্ত নথি স্ক্রুটিনির নির্দেশ, নথি খতিয়ে দেখতে জুডিশিয়াল অফিসার নিয়োগেরও নির্দেশ। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, কখন বৈঠক হবে? দেখো, প্রথমার্ধে এখনো পর্যন্ত জিএসটি ট্রাইব্যুনাল গঠন এবং সেখানকার মেম্বার কারা হবেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, যেখানে প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্যের আমলারা রয়েছেন। এবং সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই দ্বিতীয়ার্ধে এসআইআর বৈঠক হওয়ার কথা মানে হবে। এবং এখনো পর্যন্ত ভেন্যু নির্দিষ্ট হয়েছে, কিন্তু সময় এখনো প্রধান বিচারপতি নির্দিষ্ট করতে পারেননি, কারণ ইন্টারভিউটা চলছে। সেই ইন্টারভিউটা শেষ করার পরে সেটা দুপুর 1:30টার পরে হবে, এটা এক প্রকার নিশ্চিত আছে। তবে ভেন্যু হিসাবে কলকাতা হাইকোর্টের আমার পেছনে যে মূল ভবন রয়েছে, মূল ভবনের প্রথম তলায় রেজিস্ট্রার জেনারেলের যে অফিস, সেই অফিসের পাশেই যে মিটিং রুম রয়েছে, সেই মিটিং রুমেই এই বৈঠক হতে চলেছে, যেখানে প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল সহ সিইও মনোজ কুমার আগরওয়াল সাহেব, একই সঙ্গে ইসিআর একজন সিনিয়র অফিসার, তাদের নিয়ে এই বৈঠক হতে চলেছে। এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, বিশেষ করে যে 12টি রাজ্যে এসআইআর চলছে তারাও নজর রাখছে এই বাংলার দিকে, কারণ গতকাল সুপ্রিম কোর্টে এ রাজ্যে এসআইআর উদ্ভূত পরিস্থিতিকে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন বলা হয়েছে। শুধু তাই নয়, এই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের জন্য রাজ্যের জুডিশিয়ারিতেও একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়েছে। যে সিচুয়েশন সুপ্রিম নির্দেশের পর এবার কোন পথে এসআইআর জানানো হয়েছে। অর্ণব, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এই নির্দেশের পর এবার কোন পথে তাহলে এসআইআর? দেখে, এসআইআর সম্পূর্ণ তা পাওয়া সেটা এই মুহূর্তে রাজ্যের বিচার বিভাগের ওপর নির্ভর করছে। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে বিচার বিভাগ এবং জাতীয় নির্বাচন কমিশন তারা একযোগে এবং একই সঙ্গে রাজ্য সরকার, এই তিনটে সাংবিধানিক বডি
একযোগে কাজ করে এসআইআরকে সম্পূর্ণ করবে। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ বার্তা, এবং সেই বার্তা অনুযায়ী জুডিশিয়াল অফিসার, সেটা ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার জুডিশিয়াল অফিসার হতে পারেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হতে পারেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক হতে পারেন, বা রিটায়ার্ড জাস্টিস হতে পারেন, কারা কারা এই জায়গায় কাজ করবেন, এসআইআর কাজ করবেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির খুঁত ধরবেন বা খুঁত নির্ণয় করবেন, এই কাজটা ঠিক করার জন্যই, সেই মেকানিজম বা সেই মডালিটি তৈরির জন্যই এই বৈঠক হচ্ছে। দুপুর 1টার পর বৈঠক, বেশ কয়েক ঘন্টা বৈঠক হবে বলে মনে করা হচ্ছে, এবং বিকেলের মধ্যে তার একটা আভাস পাওয়া যাবে। তবে ভারতবর্ষের নজির তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতে। নজিরবিহীন ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যে জুডিশিয়ারির জাতীয় নির্বাচনের কমিশনের কাজে হস্তক্ষেপ বা নাক গলানোর কোনো ক্ষমতা ছিল না, সেই জুডিশিয়ারি এই মুহূর্তে আমাদের রাজ্যের এসআইআর এর ত্রাতা। কাজে এই বৈঠক অনেক কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাবে, তা বিকেল সন্ধ্যের মধ্যেই জানা যাবে। বেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, কমিশনের তৎপরতা, আজ দুপুরে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, অবশ্যই সেই বৈঠকের দিকে নজর। কিন্তু এদিকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে রিপোর্ট সিইও সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, সুপ্রিম নির্দেশের পর কমিশনের কি তৎপরতা? দেখো, এসআইআর সংক্রান্ত একটি বিস্তারিত তথ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট আকারে পেশ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশন সূত্রে জানা যাচ্ছে, তিনি রিপোর্টে জানাবেন এখনো পর্যন্ত কত সংখ্যক ভোটারের শুনানির জন্য নোটিশ জেনারেট হয়েছে, কত সংখ্যক নোটিশ কাজ করা হয়েছে, কত সংখ্যক নোটিশ পেন্ডিং আছে, এবং জেলা শাসকদের স্তরে কত সংখ্যক নথি যাচাই বাকি রয়েছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে মূলত বিচারকরা কাজ করবেন, সেটা হচ্ছে রোল অবজারভার স্তরে পুনর্যাচাইয়ের প্রস্তাব এখনো পর্যন্ত দেওয়া হয়েছে 23,37,768টি ভোটারের নথি, আর মাইক্রো অবজারভার স্তরে নথি পুনর্যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে 27,16,819টি ভোটারের নথি। এই যে 50 লক্ষেরও বেশি ভোটারের নথি যেগুলি পুনর্যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, যেগুলি নিয়েই ইআরও এইআরওরা মাইক্রো অবজারভার এবং রোল অবজারভারদের সঙ্গে একমত হতে পারছেন না, সেটা নিয়েই মূলত এই কাজ হবে, অর্থাৎ বিচারকরা সেটি খতিয়ে দেখবেন। আর এই জায়গা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রস্তাব দেবেন যে কোন জায়গায় সমস্যা হচ্ছে, বিশেষত ইআরও এইআরওদের সঙ্গে মাইক্রো অবজারভার, রোল অবজারভাররা কোন জায়গায় একমত হতে পারছেন না। বেশ, পশ্চিমবঙ্গে চলা এসআইআর নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রাতিষ্ঠানিক এবং একই সঙ্গে স্বশাসিত প্রতিষ্ঠানে সেখানে এসআইআর এর কাজের বিচার করবে বিচার বিভাগ। অনেকেই বলছেন এই নির্দেশ এই প্রথম বেনজির। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে নাম বাদ দেওয়ার রেট অনেক বেশি, তারপরেও কোনো আপত্তি আসেনি। তামিলনাড়ুর ক্ষেত্রে 18%, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7.6% একটু বেশি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, তাহলে এত শোরগোল কেন? এরপরেই তার পর্যবেক্ষণ, সাংবিধানিক দুই প্রতিষ্ঠান বিশ্বাসহীনতা দেখাচ্ছে, ফলে ক্লেম এবং অবজেকশনের প্রক্রিয়া থমকে যাচ্ছে। যাদের কাছে নোটিশ গিয়েছে তাদের আপত্তি এবং আবেদনকে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের তরফে দেওয়া আধিকারিকদের র্যাঙ্ক নিয়েও ডিসপিউট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দোষারোপ এবং পাল্টা দোষারোপের খেলা চলছে। রাজ্যের পরিস্থিতি এখন এক্সট্রা অর্ডিনারি। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের সহযোগিতা করবেন ডিইও এবং জেলা পুলিশ সুপাররা। অনেকের মতে কমিশনের কাজের একটা অংশ খতিয়ে দেখবে বিচার বিভাগ। এই নির্দেশ দেওয়া মানে প্রাথমিকভাবে খুঁত খুঁজে পেয়েছে সুপ্রিম কোর্ট। অনেকে এটাও বলছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির।
ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল যা অবজেকশন আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই নিয়ে এদিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কমিশন আবেদন করে এসআইআর এর কাজ 95% শেষ হয়ে গিয়েছে, আপাতত 28শে ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করতে দেওয়া হোক, বাকি 5% কাজ মেটার পর প্রকাশ করা হবে। প্রধান বিচারপতির বেঞ্চ তখন জানিয়ে দেয় এসআইআর এর যে অংশের কাজে বিতর্ক নেই সে অংশের তালিকা প্রকাশ করতে পারেন, পরে এসআইআর এর কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। নিউজ 18 বাংলা।